আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। প্রিয় দিনী ভাই বোনেরা, আশা করি সবাই ভালো আছেন। আপনারা দেখছেন মঙ্গলকোট টিভি। আজকে আমি জীবন ঘনিষ্ঠ একটি বিষয় নিয়ে আপনাদের সাথে আলাপ করব এবং এই বিষয়টি প্রায় ঘরে ঘরে হয়ে গেছে। তার জন্য আমরা আসলে দুঃখিত যে আল্লাহ আমাদেরকে পরীক্ষা নিচ্ছে না অন্য কিছু আমরা জানি না, হয়তো এটা আমাদের কর্মেরই ফল। যে সময় এসে অর্থাৎ এই সময় এসে কিন্তু সমকামিতা বেড়ে গেছে, যে কারণে হয়তো এটা আমাদের জন্য পরীক্ষাও হতে পারে কিংবা আমাদের কর্মের ফল হতে পারে। যে আপনার বায়ুপথে অশ্ব ফাইলস গিয়ে যেগুলো হওয়া হয়তো হতে পারে, আমি জানি না, আমি কোনো গবেষণা থেকে বলছি না, তবে বিভিন্ন হাদিস কিন্তু এরকমটা নির্দেশ করে, তাই বলছি। তো যাই হোক, আমরা ওদিকে না যাই, আমরা বিষয়টা যে বিষয়টি জানতে আসছি সেই বিষয়টি নিয়ে কথা বলি। যে অশ্ব গেজ পাইলস ফেস্টুলা, এই যে রোগগুলো, এগুলো একই জিনিস, একই রোগ, বাট বিভিন্ন নামে পরিচিত এবং অবস্থার উপর নির্ভর করে এই রোগটার অবস্থার উপর নির্ভর করে বিভিন্ন নামে একে পরিচিত করা হয়েছে বা নামে ডাকা হয়ে থাকে। তো আজকে আমি যে বিষয়টি সমাধান দিতে চাচ্ছি সেটি হলো যে যাদের মলদার বাইরে আসা, আপনারা যেটা সাধারণভাবে বুঝে থাকেন যে মলদার বাইরে আসা অথবা মাংসপেশি ঝুলে যাওয়া, যাদের অলরেডি গেছে, এটা কিভাবে আমরা পূর্বের অবস্থায় ফিরিয়ে নিয়ে যেতে পারবো সেটা আমাদের চেষ্টা, বাদ বাকি আল্লাহর ইচ্ছা। তো তার আগে আমি বলি যে এই রোগটা কেন হয় বা কেনই বা হবে, আর কিভাবে আমরা এখান থেকে সুস্থ থাকবো, যাদের হয়নি তারা কিভাবে সুস্থ থাকবো, আর যাদের হয়ে গেছে অলরেডি তারা কিভাবে সুস্থ হবো, এই বিষয়টা আমি আগে কিছু পয়েন্ট আপনাদের সামনে এক্সপ্লেন করি যাতে আপনাদের জন্য সহজ হয় বিষয়টি থেকে উত্তরণ পাওয়া। তো এই ধরনের রোগ যাদের হয়ে গেছে বন্ধুরা, তারা অবশ্যই রেড মিট অর্থাৎ লাল মাংস তো সবই, কারণ যে মাংসের মধ্যে রক্ত আছে তা তো লাল মাংস, রক্ত ছাড়া তো মাংসই হয় না। অর্থাৎ অশ্ব গেজ পাইলস যাদের আছে তারা কিন্তু গোশত বা মাংস থেকে দূরে থাকবেন। ঠিক আছে বন্ধুরা, এটা থেকে দূরে থাকবেন। যখন আপনার রোগটা সেরে যাবে তখন আপনি খেতে পারবেন, সমস্যা নেই। বিশেষ করে আমিষ জাতীয় যেসব খাবারগুলো, আমিষ জাতীয় খাবার থেকে একটু দূরে থাকবেন। আর খাবেন কি তাহলে? খাবেন হলো ফাইবার জাতীয় খাবার, যেমন শাক সবজি, নরম ধরনের যেসব খাবারগুলো আছে, যেসব খাবারে ফাইবার বেশি আছে আপনারা খুঁজে দেখবেন যেসব খাবারে, যদি আপনাদের ফাইবার জাতীয় খাবার কোন কোন গুলো এবং তার ক্যাটাগরি কি, কোন ক্যাটাগরিতে কোনটা ফাইবার আছে কোনটা নেই সেটা জানতে চান, তাহলে আমাকে কমেন্ট করবেন, আমি অবশ্যই আপনাদের কমেন্টের উপর একটা ভিডিও তৈরি করবো ইনশাল্লাহ। তো এই হলো কথা যে আপনারা ফাইবার যুক্ত খাবার খাবেন। আর দ্বিতীয় যে কাজগুলো করবেন সেটি হলো সপ্তাহের মধ্যে 2-3 দিন ইসুপগুলের ভুসি এবং তোকমা দানা একসাথে ভিজিয়ে সকালবেলা খাবেন। অর্থাৎ 2-3 দিন 4 দিন এরকম যেরকম পারেন, রাতের বেলা ভিজিয়ে রেখে দিবেন, সকালবেলা উঠে বাসি ভিডিওটা খেয়ে নেবেন। আর একটা কাজ করবেন সপ্তাহে 2-3 দিনের মতো, সেটি হলো মেথি দানা, মেথি বা পাউডার মেথির গুণ কিন্তু খানিকটা কমে যায়, যে কারণে দানা সুন্দর দানা দেখে কিনবেন, সোনালী কালারের কিনে এটা আপনি 1 চা চামচ মতো ভেজাবেন পানির মধ্যে, একটু উষ্ণ গরম করে নেবেন, তার মধ্যে ভিজিয়ে রেখে দিবেন, সকালবেলা উঠে এই পানি সহ মেথি খেয়ে ফেলবেন। এভাবে 3-4 দিন খাবেন, তাহলে পেটের যে ঝামেলা, এই ঝামেলাটা চলে যাবে আর কোষ্ঠকাঠিন্যতা দূর হয়ে উঠবে। মূল কথা হচ্ছে যে এই রোগটা হওয়ার মূলে আছে কোষ্ঠকাঠিন্যতা আর গুড়া কৃমির আক্রমণ। আর সাথে আমি সে কথা বলেছি প্রথমেই যে হয়তো আমাদের হাতের কামাইও হতে পারে, আমি জানি না, আমি সেটা কাউকে ইন্ডিকেটও করছি না, এমনটা হতে পারে। তো যাই হোক বন্ধুরা, এই কাজগুলো আপনারা করবেন, বিশেষ করে যারা অসুস্থ হয়ে আছেন তারা এই কাজগুলো করবেন। ফাইবারযুক্ত খাবার খাবেন, আর তোকমা যেভাবে বললাম এভাবে খাবেন, তোকমা আর এইসবগুলোর ভুসি, আর খাবেন মেথি দানা। আর এরপরে আমি আজকে যে রেমেডিটা শেয়ার করব, এই রেমেডিটা এই জন্য শেয়ার করব, এই রেমেডিটা আপনার যেখানে ক্ষত স্থান অর্থাৎ ইনফেকশন হয়ে আছে মলদ্বারে বা পায়ুপথে, সেখানে এটি রেগুলার লাগাবেন যতদিন না এটা সুস্থ হয়ে অর্থাৎ শুকিয়ে ছোট হয়ে আবার পূর্বের অবস্থায় ফিরে যায়, অর্থাৎ মলদ্বারের এই মাংসপেশিটা ভিতরের দিকে উঠে যায় বা ঢুকে যায়। ততদিন পর্যন্ত এটা লাগাতে থাকবেন এবং আমি যে নিয়মতান্ত্রিকতা বলবো সেটা অবশ্যই আপনারা মেনটেন করবেন। তো আশা করি বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং দেখে আজকের এই সম্পূর্ণ তথ্য জেনে নেবেন। টেনে টেনে দেখবেন না, দেখে এমন কিছু করবেন না যাতে আমার বদনাম হয়, অর্থাৎ আমার বদনাম করেন। যে ফুল ভিডিও আপনি দেখলেন না, না দেখে টেনে টেনে দেখলেন, দেখে কিছু বুঝলেন না, নিয়মতান্ত্রিকতা বুঝলেন না, আপনি হিতে বিপরীত হয়ে গেল আপনার, তখন কিন্তু আমার দোষ দিবেন। আসলে এজন্যই বলবো আপনার জীবন থেকে হয়তো 10টা মিনিট খুব বেশি জরুরি না যদি আপনি সুস্থ হতে পারেন। তো এগুলো পরীক্ষিত। আপনি আসুন, এই ভিডিওটা পুরোপুরি দেখুন এবং আপনি আপনার সমাধান নিয়ে যান। জীবনে বাঁচতে গেলে
চেষ্টা করতে হবে, আর আল্লাহর কাছে দোয়া করতে হবে, নামাজ পড়তে হবে, সালাতুল হাজতের নামাজ পড়তে হবে, তাহাজ্জুদ পড়তে হবে, আল্লাহর কাছে দোয়া করতে হবে, তাহলে কিছু পাওয়া যাবে। তো চলুন বন্ধুরা, আমি বেশ কিছু কথা বলে ফেলেছি, আর এরপরে যদি কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্টস বক্স আপনাদের জন্য খোলা, কমেন্ট করবেন, আমি সেখানে উত্তর দিয়ে দেবো ইনশাল্লাহ। তো এরপরে যে কথাটা যে রেমেডিটা আমি দেখাবো, এই রেমেডিতে আমাদের কয়েকটি উপাদান লাগবে। তার মধ্যে প্রথম যে উপাদানটি লাগবে সেটি হলুদের গুঁড়া, অর্থাৎ আমি এখানে 1 চামচ করে নিই, সমপরিমাণ নিব, যা নিব সমপরিমাণ নিব। তো 1 চামচ হলুদের গুঁড়া, এবং হলুদের গুঁড়াটা অবশ্যই একবার খাঁটি হলুদ নেবেন। কারণ যেহেতু আপনি একটা ইনফেকশন জনিত জায়গায় এটা লাগাবেন, সেখানে যদি হলুদের মধ্যে কোনো কিছু ভাঁজ থাকে কেমিক্যাল, আমরা তো জানি না আসলে হলুদের মধ্যে কি ভাঁজ দেয়, সেক্ষেত্রে দেখা গেল হিতে বিপরীত হলো, তখন কিন্তু আমাকে দুষবেন আপনি, তখন কিন্তু আমাকে দুষতে পারবেন না। সেই জন্য আমি বলছি যে খাঁটি হলুদের গুঁড়া নেবেন প্রথম। তারপরে নেবেন স্যাভলন, 1 চা চামচ মতো স্যাভলন নেবেন, ঠিক আছে। তারপরে নেবেন 1 চা চামচ মতো খাঁটি নারকেলের তেল। কি বললাম? খাঁটি নারকেলের তেল। নারকেলের তেলও বাজার থেকে যেটা সেটা কিনে নেবেন না, ঠিক আছে, খাঁটি নারকেলের তেলটা নেবেন। আর কি নেবেন? আর নেবেন আপনারা কর্পূর, অবশ্যই চিনেন, কর্পূর নেবেন 1 চা চামচ মতো, ঠিক আছে বন্ধুরা, কর্পূর নেবেন 1 চামচ মতো। এই 4টা জিনিস একত্রে মিলাবেন। মিলানোর পর এটা ব্যবহার করবেন কিভাবে সেটা আমি বলে দিচ্ছি। এটা ব্যবহার করবেন, আপনি দেখবেন যে বাচ্চাদের যে বোলের মধ্যে বা গামলার মধ্যে বা টবের মধ্যে গোসল করানো হয়, ওরকম একটা বড় সড়ো সাইজের, যাতে আপনি তার মধ্যে বসতে পারেন, অর্থাৎ আপনার পুচ্ছ অংশ, পায়ু অংশ যেন সেই পানিতে ডুবানো যায়, এরকম একটা বড় পাত্র নেবেন। তার মধ্যে উষ্ণ পানি, অর্থাৎ উষ্ণ গরম পানি, যা আপনার চামড়ায় সয় বা ক্ষত স্থানে সয়, এরকম উষ্ণ গরম পানি নেবেন। নিয়ে তার মধ্যে 1 মুঠি মতো স্যাভলন ঢেলে দিবেন, আর 1 চা চামচ মতো, 1 চা চামচ মতো বা হাফ চা চামচ দিলেও হবে, 1 চা চামচ মতো আপনি পটাশ দিবেন। এই পটাশটা কিন্তু সারের দোকানের পটাশ না, তাহলে কিন্তু হিতে বিপরীত হবে। ভালো করে শুনে রাখুন, এই পটাশটি পাওয়া যায় ডাক্তারের দোকানে। ডাক্তারের কাছে গিয়ে বলবেন, অর্থাৎ ডাক্তার বা যেখানে ওষুধ বিক্রি হয় সেখানে গিয়ে বলবেন, ভাই পটাশ দেন, এই পটাশ দিয়ে আমি আমার ঘা ধুবো, ঠিক আছে, ঘা ধুয়ে ফেলবো, সেই পটাশ দেন আমাকে। অবশ্যই ডাক্তারের ঘরে তো সার পটাশ থাকে না, ঠিক আছে। তো এই পটাশ আপনি ওষুধ বা ডাক্তারের কাছে গেলে আপনি পেয়ে যাবেন। ভালো করে শুনে রাখুন আমি কি কি বললাম। তো এই পানির মধ্যে এই দুইটা জিনিস মিক্স করবেন, সুন্দর করে মিক্স করে আপনি এর মধ্যে মিনিট 5 বসে থাকবেন। এই পানির মধ্যে মিনিট 5 আপনার পায়ু অংশ ভিজিয়ে বসে থাকবেন। বসে থাকার পরে, মানে এই গরম পানিটা এবং এই যে আমি যে উপাদানগুলোর মধ্যে দিলাম, এই উপাদানগুলো দিলে আপনার ওখানে যত জীবাণু আছে সমস্ত জীবাণু নষ্ট হয়ে যাবে, এবং নষ্ট হওয়ার পরে আপনার এই যে মাংসপেশিটা নিচে ঝুলে গেছে বা বের হয়ে গেছে বা পায়ুপথ বের হয়ে গেছে, এইটা কিন্তু আস্তে আস্তে রক্ত সঞ্চালন বাড়তে থাকবে এবং এটা তরতাজা হয়ে উঠবে। আস্তে আস্তে ঘাও শুকিয়ে যাবে, রক্ত বের হবে না, আস্তে আস্তে উপরের দিকে যাবে। আর এখানে আরো কিছু কথা আমার আছে, তো আমি সেটা বলছি, আমি এটার প্রসেস শেষ করি। তো এইটা করার 5 মিনিট করার পরে আপনি ওখান থেকে উঠে আসবেন। উঠে আসার পরে সুন্দর করে পানি মুছে ঘষা দিবেন না, কোন রকম কাপড় চেপে চেপে ধরে সুন্দর করে পরিষ্কার করে নেবেন, অথবা ফ্যানের সামনে গিয়ে একটু দাঁড়াবেন, দাঁড়িয়ে শুকিয়ে নেবেন। শুকিয়ে নেওয়ার পরে আপনার যে রেমেডিটা দেওয়া হয়েছে, ওই রেমেডিটা সুন্দর করে ওখানে লাগিয়ে দেবেন, ডান হাত বা বাম হাত দিয়ে। বিশেষ করে বাম হাত দিয়ে লাগালে ভালো হয়, কারণ ডান হাত দিয়ে আমরা অনেক সময় ঝালের খাবার খাই, তো ঝাল লাগানো এই খাবার কিন্তু ওখানে লেগে গেলে অনেক সমস্যা হয়, যে কারণে বাম হাত দিয়ে আপনি লাগাবেন। এভাবে আপনি বেশ কিছুদিন চেষ্টা করেন, দেখবেন ইনশাল্লাহ আপনি সুস্থ হয়ে যাবেন। তবে এখানে আরেকটি শর্ত আছে, সেটি হলো যদি আপনার পায়খানার বেগ না আসে, তাহলে আপনি পায়খানায় গিয়ে কোদ দিয়ে পায়খানা করার চেষ্টা করবেন না, এটা আপনার কাছে আমার দাবি। যখন আপনার অত্যধিক অর্থাৎ বেগ আসবে, প্রাকৃতিকভাবে আপনার বায়ুপথে বেগ আসবে, তখন আপনি পায়খানায় যাবেন, আর যতটুক হবে ততটুকু হয়ে চলে আসবেন। কোনো প্রকার প্রেশার ক্রিয়েট বা কোতাকুতি করবেন না, এটা আপনাদের কাছে আমার দাবি যারা এই রোগে ভুগতেছেন। দেখবেন আপনি খুব দ্রুত সুস্থ হয়ে যাবেন ইনশাল্লাহ। আমি আপনাদের জন্য দোয়া করি, আর আপনারা আমার জন্য দোয়া করবেন যেন আমি আপনাদের জন্য এমন ভালো ভালো ভিডিও নিয়ে আসতে পারি, যার দ্বারা আপনি সহ আমার আরো ভাই বোন সুস্থ হতে পারে। ঠিক আছে বন্ধুরা, তো আজকে আমি এখানেই আমার এই ভিডিও শেষ করছি। তো আপনাদের কাছে এতটুকু অনুরোধ যে ভালোবেসে আমাদের মঙ্গলকর টিভি চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং আরো মানুষের সাথে শেয়ার করবেন। আর এই ভিডিওটি শেয়ার করতে অবশ্যই ভুলবেন না, কারণ এখন ঘরে ঘরে হয়ে গেছে প্রায় এই রোগ, এবং ডাক্তাররা খুব টাকা কামাচ্ছে। সার্জারি করে ছেড়ে দিচ্ছে, আবার 1 মাস পরে আবার সার্জারি করতে হচ্ছে, আবার 6 মাস পরে একবার সার্জারি করতে হচ্ছে, এতে খুব টাকা কামাচ্ছে, আর আপনারা ভুগছেন তো খুব। তো এই জন্য বলছি যে আমাদেরকে এগিয়ে নেন, আমরা যেন আমাদের জন্য দোয়া করেন, বিশেষ করে আমার জন্য দোয়া করেন, আমি যেন এরকম ভালো ভালো কিছু আনতে পারি আপনাদের জন্য। আর আমি যে নিয়মতান্ত্রিকতা বলবো অবশ্যই সেটা সেইভাবে কাজ করবেন, আর আল্লাহর কাছে দোয়া করবেন। আল্লাহ সারার মালিক, আমরা কেউ না।
তো বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখানে শেষ করলাম আজকের মতো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।